নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন যে আপনার মিউচুয়াল ফান্ডের ছোট্ট একটুখানি পরিবর্তন করে মিউচুয়াল ফান্ডের রিটার্ন বহু গুণে বাড়িয়ে দেওয়া সম্ভব? হ্যাঁ, আমি মিউচুয়াল ফান্ডের রেগুলার প্ল্যানের বদলেতে ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্টমেন্ট করার কথা বলছি। তো আমার এই ভিডিওতে আজকে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওতে আমরা জানব রেগুলার প্ল্যান কি, ডাইরেক্ট প্ল্যান কি, রেগুলার প্ল্যান আর ডাইরেক্ট প্ল্যানের মধ্যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী, কেন মানুষ ডাইরেক্ট প্ল্যান পছন্দ করেন। তারপর মনে করুন যাদের অলরেডি রেগুলার প্ল্যানেতে ইনভেস্ট হয়ে গেছে তারা সেই রেগুলার প্ল্যান থেকে ডাইরেক্ট প্ল্যানে কিভাবে কনভার্ট করতে পারবেন, আর ওই রেগুলার প্ল্যান থেকে ডাইরেক্ট প্ল্যান করার সময় কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো সবার প্রথমে আসি যে মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট প্ল্যান কি। দেখুন, মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট প্ল্যান বলতে বোঝায় যে এইখানেতে আপনি ডাইরেক্টলি এই যে মিউচুয়াল ফান্ড কোম্পানি যেটাকে বলা হয় এএমসি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সেখানে আপনি ডাইরেক্টলি ইনভেস্ট করছেন, সেই জন্য এর নাম ডাইরেক্ট প্ল্যান। এই প্ল্যানের ক্ষেত্রে কিন্তু কোনো মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটর থাকবে না, মানে কোনো থার্ড পার্টির সাহায্যে আপনি ওই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন না, ডাইরেক্ট ওই এএমসিতে আপনি ইনভেস্ট করছেন। আর সেই কারণের জন্যই আপনার মিউচুয়াল ফান্ডে কোনো কমিশন দিতে হয় না, সেই কারণের জন্য আপনার টোটাল এক্সপেন্স রেশিও বা TER সেটা কম হয়। আর যেহেতু আপনার টোটাল এক্সপেন্স রেশিওটা কম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন বেশি হবে, কারণ আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেইখান থেকেই তো প্রতি মাসে মাসে সেই এক্সপেন্স রেশিওটা কেটে নিচ্ছে, তো সেই টাকাটা কম কাটবে, তাহলে আপনার বেশি টাকা ইনভেস্ট হবে আর আপনার রিটার্নটাও বেশি হবে। এবার যদি আপনি লং টার্মে ইনভেস্ট করেন তাহলে দেখা যাচ্ছে যে কম্পাউন্ডিং এফেক্টটা যখন কাজ করবে তখন দেখা যাবে যে আপনার ডাইরেক্ট প্ল্যানে কিন্তু রেগুলার প্ল্যানের তুলনায় বেশি রিটার্ন পাওয়া যাবে। তবে একটা কথা, এই ডাইরেক্ট প্ল্যান কিন্তু যারা কনফিডেন্ট ইনভেস্টার এবং যারা সমস্ত কিছু বোঝেন জানেন, নিজে নিজেই ডিসিশন নিতে পারবেন, তাদের জন্য উপযুক্ত। এরপরে আসছি মিউচুয়াল ফান্ডের রেগুলার প্ল্যান। রেগুলার প্ল্যানে কি হয় যে এখানেও আপনি মিউচুয়াল ফান্ডের স্কিমেতে ইনভেস্ট করছেন, একই স্কিমেতে ইনভেস্ট করবেন, কিন্তু এখানে কি হবে, এখানে আপনি ডাইরেক্ট ওই মিউচুয়াল ফান্ড কোম্পানি বা এএমসিতে ইনভেস্ট না করে একজন থার্ড পার্টি বা ডিস্ট্রিবিউটারের থ্রু দিয়ে সেই মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করবেন। এবার এই ডিস্ট্রিবিউটার হতে পারে কোনো বড় ডিস্ট্রিবিউটার, ব্যাংক বা কোনো ডিস্ট্রিবিউটার কোম্পানি হতে পারে, ইভেন ইন্ডিভিজুয়ালও হতে পারে যারা কিনা এই মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটার হিসাবে কাজ করবেন। তবে এই রেগুলার প্ল্যানের ক্ষেত্রে কিন্তু আপনার TER বা টোটাল এক্সপেন্স রেশিওটা বেশি হয়, কারণ এখানে যে ডিস্ট্রিবিউটার থাকে তাদেরকেও কিন্তু চার্জ দিতে হয় এবং সেই যে চার্জটা সেটা কিন্তু আপনার থেকেই আসলে কাটা যায়। সুতরাং এখানে এক্সপেন্স রেশিওটা দেখা যায় যে 0.5 থেকে 1% পর্যন্ত রেগুলার প্ল্যানের ক্ষেত্রে বেশি হয়, আর সেই কারণের জন্য এইখানে কিন্তু রিটার্নটা আপনার ডাইরেক্ট প্ল্যানের তুলনায় কম হবে। এইবার ধরুন যারা নতুন, মিউচুয়াল ফান্ডের ব্যাপারে বেশি বোঝেন না বা জানেন না কোন ধরনের ফান্ড সিলেক্ট করব, কোথায় ইনভেস্ট করব, কিভাবে করব, ডাইরেক্ট করার ক্ষেত্রে তাদের যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে তারা যদি মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটরের কাছে অ্যাপ্রোচ করে, সেক্ষেত্রে তাদের গোল, রিস্ক টেকিং এবিলিটি, ইনভেস্টমেন্ট পিরিয়ড এইসবের উপর বেস করে তার জন্য বেস্ট যে মিউচুয়াল ফান্ড হবে সেটা তারা সিলেক্ট করে দিতে পারবেন। সেক্ষেত্রে তাদের কাছ থেকে কিন্তু একটা এক্সপার্ট গাইডেন্স পাওয়া যাবে, এটা কিন্তু একটা রেগুলার প্ল্যানের ক্ষেত্রে অ্যাডভান্টেজ আছে। এইবারে আসি যে এই ডাইরেক্ট প্ল্যান আর রেগুলার প্ল্যান এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, এইটা জানা কিন্তু খুব জরুরি। প্রথম ডিফারেন্স আসবো আমি এক্সপেন্স রেশিওর ব্যাপারেতে, যেটা আগেই বলছিলাম যে ডাইরেক্ট প্ল্যানের ক্ষেত্রে আপনার এক্সপেন্স রেশিও লোয়ার হবে, কিন্তু রেগুলার প্ল্যানের ক্ষেত্রে এক্সপেন্স রেশিও বেশি হবে। একই মিউচুয়াল ফান্ডের একই স্কিমেতে শুধু রেগুলার প্ল্যান আর ডাইরেক্ট প্ল্যান এই দুটোর মধ্যে দেখা যায় যে 0.5 থেকে 1% পর্যন্ত এক্সপেন্স রেশিওর পার্থক্য থাকে। 2 নম্বর হচ্ছে রিটার্ন। এবার বলছিলাম আগেই এটাও বলেছি যে যখনই এক্সপেন্স রেশিও বেশি হবে তখন কিন্তু রিটার্ন কম হবে। 3 নম্বর হচ্ছে অ্যাডভাইসারি সাপোর্ট। সেক্ষেত্রে কিন্তু আপনার ডাইরেক্ট প্ল্যানের ক্ষেত্রে কোনো অ্যাডভাইসারি সাপোর্ট নেই, কেউ আপনাকে বলবে না কোথায় ইনভেস্ট করতে হবে। কিন্তু রেগুলার প্ল্যানের ক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আপনার যে ব্যাংকে যাবেন বা যে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের কাছে যাবেন, তাদের কাছে গিয়ে আপনার যে গোল, আপনার যে লক্ষ্য সেই সম্বন্ধে বললে তারা কিন্তু আপনাকে একটা গাইড করে দেবেন যে কোন ধরনের মিউচুয়াল ফান্ডে আপনার ইনভেস্ট করলে ভালো হবে। এরপর 4 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে কনভেনিয়েন্স। কনভেনিয়েন্স ডাইরেক্ট প্ল্যানের ক্ষেত্রে যেটা আছে তার থেকে কিন্তু রেগুলার প্ল্যানে বেশি। কারণ দেখুন, রেগুলার প্ল্যানেতে কি হচ্ছে, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে গিয়ে বললেই হবে, বাকি কাজটা তারাই করে দেবে যে কীভাবে ইনভেস্ট করবেন, বা কোনো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরকে ফোন করে জানালেই তিনি এসে সমস্ত ব্যবস্থাটা করে দেবেন। তো সেক্ষেত্রে আপনার কনভেনিয়েন্সটা বেশি আছে। ডাইরেক্ট প্ল্যানের ক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজে উদ্যোগী হতে হবে। হতে পারে সেটা আপনি
মোবাইল ফোনের সাহায্যে বিভিন্ন অ্যাপের সাহায্যে ইনভেস্ট করবেন, সেক্ষেত্রেও আপনার ওই অ্যাপেতে রেজিস্টার করতে হবে, কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, সমস্ত কিছু ইনফরমেশান আপনাকে নিজে জানতে হবে, কোন ফান্ড সিলেক্ট করবেন সেগুলো সব নিজেকে জানতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু কনভেনিয়েন্সটা তুলনামূলকভাবে কম ডাইরেক্ট প্ল্যানের ক্ষেত্রে, কিন্তু রেগুলার প্ল্যানের ক্ষেত্রে কনভেনিয়েন্সটা বেশি। এইবার যদি আমি সুটেবিলিটি দেখি তাহলে আমি বলবো যে ডাইরেক্ট প্ল্যান কিন্তু যারা সেলফ ডিরেক্টেড ইনভেস্টার, যারা কিনা নিজেই করতে চান, সমস্ত কিছু জানেন, ইন্ডিপেন্ডেন্ট, নলেজেবল, ফিনান্সিয়ালি টেক স্যাভি, তাদের ক্ষেত্রে আমি বলবো তারা ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করুন। কিন্তু যদি আপনি বিগিনার হন, যদি নতুন হন, জানেন না কোথায় ইনভেস্ট করব, কিভাবে অ্যাপের সাহায্যে করব, সমস্ত কিছু আমার জানা নেই, তাহলে আমি বলবো যে আপনি রেগুলার প্ল্যান দিয়ে স্টার্ট করুন। অ্যাটলিস্ট ব্যাপারগুলো বুঝে নিন, তারপরে ভালো করে জেনে গেলে, কনফিডেন্ট হয়ে গেলে, তাহলে আপনি তারপরেতে আপনার ডাইরেক্ট প্ল্যানেও ইনভেস্ট করতে পারেন। এইবার অনেক সময় অনেকে আমাকে একটা প্রশ্ন করে থাকেন, সেটা হচ্ছে যে আমার রেগুলার প্ল্যান আছে, অলরেডি রেগুলার প্ল্যানে ইনভেস্ট করছি, এইবার না আমি এখান থেকে ডাইরেক্ট প্ল্যানে করতে চাই। তো অনেকে এই প্রশ্নটা করেন, কেন তারা রেগুলার প্ল্যান থেকে ডাইরেক্ট প্ল্যানে যেতে চান? তার পিছনে কারণ কি? কারণ হচ্ছে, প্রথম কারণ সেটা হচ্ছে যে তারা যখন এই রেগুলার প্ল্যান থেকে ডাইরেক্ট প্ল্যানে যাবে তখন তাদের কমিশন ফি বাবদ 0.5 থেকে 1% তাদের টাকা বেঁচে যাবে। সেটা আমি বলছিলাম যে এখানে এক্সপেন্স রেশিওটা কম। এইবার এই টাকাটা যেটা বেঁচে যাচ্ছে, সে টাকাটা তো আলটিমেটলি ওখানে ইনভেস্ট হচ্ছে, সেটা এই অল্প সময়তে কম দেখালেও লঙ্গার পিরিয়ডেতে যখন বেশি সময়ের জন্য ইনভেস্ট করব, কম্পাউন্ডিং এফেক্টও কাজ করবে, তখন দেখা যাবে এই ছোট্ট অ্যামাউন্টটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট ক্রিয়েট করে দিতে পারে। তাছাড়া আরেকটা কারণ আছে, ধরুন বর্তমান সময়তে কিন্তু ডাইরেক্টলি ইনভেস্ট করার জন্য খুবই সহজ অপশানগুলো আছে। মোবাইলের সাহায্যে খুব অল্প সময়তেই আপনি যে কোনো মোবাইলের এই ইনভেস্টিং অ্যাপ, যেগুলো কিনা আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায়, সেইখানেতে ইনভেস্ট করে দিতে পারবেন ডাইরেক্ট প্ল্যানেতে। সুতরাং আজকালকার সময়তে যেখানেতে এত সুবিধে আছে, আমি নিজেই মোবাইলের থ্রু দিয়ে করে যেতে পারবো, সেক্ষেত্রে আমি কেন রেগুলার প্ল্যানেতে এক্সট্রা টাকা দিতে যাবো, যেখানে আমি জানি যে আমি ডাইরেক্ট প্ল্যানে খুব সহজেই ইনভেস্ট করে ফেলতে পারবো। তো এই সমস্ত কারণের জন্য বর্তমান সময়তে অনেকেই যারা কিনা আগে রেগুলার প্ল্যানে ইনভেস্ট করেছিলেন, রেগুলার প্ল্যানে চলছে, তারাও বলছেন যে রেগুলার প্ল্যান থেকে আমি ডাইরেক্টে যাব, কিভাবে করব। তো তাদের এই যে জিজ্ঞাসা বা তাদের এর পিছনে উদ্দেশ্যগুলো কি আছে, সেগুলো আপনাকে আমি বললাম। এইবার যেটা আপনাকে আমি বলছিলাম যে যদি আমি ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করি, রেগুলার প্ল্যানের তুলনায় লম্বা সময়তে কিন্তু ভালো রিটার্ন পাওয়া যায়, মানে এক্সেস রিটার্ন পাওয়া যায়, বেশি রিটার্ন পাওয়া যায়। আপনাকে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমি আপনাকে একটা মিউচুয়াল ফান্ডের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। মনে করুন ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির একটা ফান্ড আছে, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এটা একটা ভালো নাম করা ফান্ড। মনে করুন এই ফান্ডেতেই দুজন ব্যক্তি ইনভেস্ট করেছে। একজন ইনভেস্ট করেছিলেন রেগুলার প্ল্যানে, আর একজন করেছিলেন ডাইরেক্ট প্ল্যানে। মনে করছি আজ থেকে 10 বছর আগে তারা ইনভেস্ট করেছিলেন এবং দুজনেই 10 লাখ টাকা করে ইনভেস্ট করেছিলেন। এইবার যদি আপনি এই ফান্ডেরই দুটো প্ল্যানের আলাদা আলাদা রিটার্ন দেখেন, তাহলে আপনি কি দেখতে পাবেন? অবশ্যই ডাইরেক্ট প্ল্যানেতে বেশি রিটার্ন আসবে। ডাইরেক্ট প্ল্যানের রিটার্ন হচ্ছে 14.69% CAGR, মানে অ্যানুয়াল রিটার্ন। আর সেখানেতে আপনার রেগুলার প্ল্যানের ইনভেস্টমেন্ট রিটার্ন হচ্ছে 13.66%। এইবার 10 বছর পরে এই 10 লাখ টাকা, সেটা যদি আপনি টোটাল ফান্ড ভ্যালু দেখেন, তাহলে কত আসছে? 10 লাখ টাকা আপনার রেগুলার প্ল্যানে আসছে কত? 35.98 লাখ। আর সেই 10 লাখ টাকাটাই ডাইরেক্ট প্ল্যানে এসে যাবে আপনার 39.38 লাখ। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? প্রায় 3.5 লাখ টাকার মতো এইখানেতে বেশি পাওয়া যাচ্ছে ডাইরেক্ট প্ল্যানেতে। তো আপনার মনে হতে পারে ঠিক আছে, 3.5 লাখ টাকা এমনও কিছু বেশি ব্যাপার না। এইবার যদি আমি সময়টাকে একটু বাড়িয়ে দিই, মনে করুন 10 বছরের জায়গায় যদি 30 বছর হয় এবং এই রিটার্নটাকে আমি সেমই ধরে রেখেছি, তাহলে কি হবে জানেন? তাহলে আপনার রেগুলার প্ল্যানে আসবে 4.66 crore, আর ডাইরেক্ট প্ল্যানে কত আসবে জানেন? শুনলে আপনি চমকে যাবেন, 6.11 crore। মানে বুঝতে পারছেন, 1.5 কোটি টাকা আপনি এক্সট্রা পাবেন ডাইরেক্ট প্ল্যানে। এইবার যদি আমি তুলনা করি, তাহলে আপনার রেগুলার প্ল্যানের তুলনায় এটা কত বেশি আসছে জানেন? 31% এক্সেস রিটার্ন আসছে। আপনি কিচ্ছু করেননি, এক্সট্রা কিচ্ছু করেননি, রিস্ক দুটোতেই সমান, সব কিছু আছে, শুধু রেগুলারের জায়গায় ডাইরেক্ট করেছেন, তাতেই আপনার এত বেনিফিট আসছে। সেই কারণের জন্যই কিন্তু অনেকে যাদের রেগুলার প্ল্যান আছে তারাও চাইছেন যে রেগুলার থেকে ডাইরেক্ট করে নিতে। এইবার আসি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটাতে, আমি রেগুলার থেকে ডাইরেক্ট করতে চাই, কিভাবে করব, কি মেথড আছে আপনি আমাকে বলুন। দেখুন, এই কনভার্সানের প্রথম মেথড যেটা, সেটাকে বলা হয় রিডিম অ্যান্ড রিইনভেস্ট মেথড। এর মানেটা কি? মানে খুবই সহজ। আপনার যে রেগুলার প্ল্যানটা আছে সেটাকে বিক্রি করে দিন, রিডিম করে দিন। টাকাটা আপনার অ্যাকাউন্টে যখন জমা পড়ে যাবে, টাকাটা যখন আপনি পেয়ে যাবেন,
সেই টাকা দিয়ে ওই একই মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট প্ল্যান কিনে নিন। তো আপনাকে কি করতে হবে, যে ওই রেগুলার প্ল্যান যেটা আছে সেখানেতে রিডিমের জন্য আপনাকে দিতে হবে কমান্ড। রিডিম করার পরেতে 2-3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তারপরে সেটা আপনার ডাইরেক্ট প্ল্যানটা কিনে ফেলতে হবে। এবার আপনি প্রশ্ন করবেন যে ডাইরেক্ট এএমসি থেকে ডাইরেক্ট যে এই প্ল্যানটা এইটাকে কিনবো কি করে? দেখুন, এটা কেনার দুটো রাস্তা আছে। এক, যে মিউচুয়াল ফান্ডের কথা বলছি সেই মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটেতে গিয়ে ডাইরেক্ট সেই প্ল্যানটা কিনতে পারেন, সেখানে অপশান থাকবে, সেটা অনলাইনেতে হয়ে যাবে। আর তার থেকেও সহজ প্রসেস বর্তমানে এসে গেছে, অনেকগুলো অ্যাপ আছে যেই অ্যাপগুলোর সাহায্যে খুব সহজেই কিন্তু আপনি এই ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করতে পারেন। যেমন ধরুন গ্রো অ্যাপ, ইটি মানি অ্যাপ, জিরোধা অ্যাপ, এরকম বিভিন্ন অ্যাপ আছে। তো এই অ্যাপগুলোর সাহায্যে কীভাবে আপনার এই মিউচুয়াল ফান্ডটাতে ইনভেস্ট করতে হবে এই নিয়ে অনেক ভিডিও আছে, ইউটিউবে আপনি দেখে নিতে পারেন যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কীভাবে টাকা জমা করতে হয়, সব কিছু সেখানেতে দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। ওটা তো একটা আইটি রিলেটেড ভিডিও, ওই জন্য এটা আমি বানাচ্ছি না, এটা আপনি দেখে নিতে পারবেন, অনেক এই বিষয়তে ভিডিও অলরেডি আছে। এরপরে দ্বিতীয় যে অপশান সেটাকে বলে সুইচ অপশান। কিন্তু ওই সুইচ অপশান একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে কি যে ওই ফান্ড হাউসের মধ্যেই আপনাকে সুইচ করতে হবে। মানে এইচডিএফসির যদি আপনি কোনো ফান্ডে ইনভেস্ট করেন তাহলে এইচডিএফসির রেগুলার প্ল্যান থেকে এইচডিএফসিরই ডাইরেক্ট প্ল্যানে যাওয়া যাবে, অন্য কোনো কোম্পানি ডাইরেক্ট প্ল্যানে যাওয়া যাবে না। আর সবথেকে বড় কথা, এখানে যতই আপনি সুইচ অপশান বলুন না কেন, আলটিমেটলি এখানেও তো সেটা ওই বিক্রি করতে হবে, রিডিমই করতে হবে। এখানেতেও আপনার কিন্তু রিডিম করার জন্য যদি এক্সিট লোড লাগে সেটা এখানেতেও অ্যাপ্লিকেবল হবে। এখানেও যদি রিডিম করার জন্য এসটিসিজি বা এলটিসিজি যে ট্যাক্স লাগছে সেটা এখানেতেও দিতে হবে। তো আমার মতে এই সুইচ অপশানের কোনো দরকার নেই, ডাইরেক্ট রিডিম করুন, টাকা অ্যাকাউন্টে নিন, তারপরে ফ্রেশলি নতুন করে ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করুন। খুব ইজি আর সিম্পল প্রসেস। এইবার এই রেগুলার প্ল্যান থেকে ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করার সময় কতগুলো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম, ক্যাপিটাল গেন ট্যাক্স। দু ধরনের ক্যাপিটাল গেন ট্যাক্স হয়, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। একটা হচ্ছে এসটিসিজি বা শর্ট টার্ম ক্যাপিটাল গেন, আর একটা হচ্ছে এলটিসিজি বা লং টার্ম ক্যাপিটাল গেন। এইবার মনে করুন আপনি রেগুলার প্ল্যানে ইনভেস্ট করেছেন, এখনও 1 বছর হয়নি, 8-9 মাস হয়েছে। তো তখন যেটা লাভ হচ্ছে সেটার জন্য তো আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন বা এসটিসিজি চার্জ হবে এবং সেটাকে আপনাকে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার তো লস হয়ে গেল, 20% ট্যাক্স দিতে হবে। তাহলে প্রথম যেটা, যে 1 বছরের মধ্যে বিক্রি না করাই ভালো, 1 বছর ওয়েট করে যান। এরপর 2 নম্বর যেটা, 1 বছর পেরিয়ে গেছে, এলটিসিজি লাগবে। এবার এলটিসিজি যখন লাগছে তাহলে কি হচ্ছে, আমার 1,25,000 টাকা পর্যন্ত বছরে ট্যাক্স ছাড় আছে। তো আমি এলটিসিজির যে সুবিধাটা সেই সুবিধাটা নিয়ে আমি বিক্রি করব। কিন্তু সেখানেও একটা জিনিস দেখার, আমি কিন্তু এইটা দেখবো যে আমার যদি অনেক রেগুলার প্ল্যান থাকে তাহলে সবগুলো একবারে নাও বিক্রি করতে পারি। আমি দেখবো যে আমার গেনটা যেন 1,25,000-এর মধ্যে সীমাবদ্ধ আছে, অতগুলো মিউচুয়াল ফান্ডের ইউনিটই বিক্রি করব। দরকার হলে এই বছর আমি এইগুলোই করব, তারপরের বছর আবার নতুন ফান্ড দেখব। এইটা আমাকে দেখে নিতে হবে যেন আমার লিমিটটা ওই 1,25,000-এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে মার্কেট টাইমিং, সেটাও কিন্তু দেখতে হবে। আমি যদি দেখি যে এই সময়তে মার্কেটটা বাড়ছে বা ইনক্রিজিং ট্রেন্ডে আছে, তাহলে কিন্তু আমাকে দেখে তারপরে রিডিম করতে হবে। এমন যেন না হয় যে আমি আজকে রিডিম করে দিলাম আর তারপরে রিডিম করার পরে টাকাটা আস্তে আস্তে অ্যাকাউন্টে 2-3 দিনের মধ্যে মার্কেট প্রাইস আরও বেড়ে গেল। তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে, সেক্ষেত্রে আমি কম ইউনিট পাবো, কারণ আমার লস হয়ে যাবে, ততদিনে আমার প্রাইসটা বেড়ে গেছে। বরং যদি এরকম হয় যে মার্কেট ডাউন হচ্ছে, সেই সময়তে রিডিম করলে লাভ বেশি, কারণ ডাউন হচ্ছে যেহেতু আমি সময় বিক্রি করে দিলাম, তারপরে আরও ডাউন হয়ে গেল, তো সেক্ষেত্রে আমি বেশি ইউনিট পাবো। তো সেটা তো এইভাবে করা মুশকিল। তো সেই কারণের জন্য আমি বলতে পারি যে আপনি একবারে না করে 2-3 দিনের গ্যাপে গ্যাপে অল্প অল্প করে রিডিম করলেন আর বাই সেল করলেন, সেক্ষেত্রে এটা এভারেজ আউট করা যেতে পারে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি বিক্রি করে দেওয়ার পরেতেই টাকা যখন অ্যাকাউন্টে এসে যাবে, তারপরে আর বেশি ওয়েট করে লাভ নেই যে এরপরে কমবে বা বাড়বে। যদি একই রকমের থাকে না, সঙ্গে সঙ্গে সেটা ইনভেস্ট করে দিয়েই ভালো। কারণ না হলে আপনি ধরেন ওয়েট করে গেলেন, তো তারপরে যদি দাম বেড়ে যায় তখন কিন্তু আপনার ইউনিট কম পাবেন, সেক্ষেত্রে লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলেই আপনি সঙ্গে সঙ্গে সেখানেতে ইনভেস্ট করে দেবেন। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।